আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দুটো টপিক কভার করার ট্রাই করব। একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার এবং আরেকটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। সো এই আলোচনাটাতে যাওয়ার আগে আমরা একটা বেসিক আলোচনা থেকে স্টার্ট করতে পারি যে আমাদের এসি যে সার্কিটটা থাকে সেখানে আসলে মেইনলি ভোল্টেজ এবং কারেন্টটা সবসময় কিন্তু ইন ফেজে থাকে না। ইন ফেজ বলতে আমি কি বোঝাচ্ছি? ইন ফেজ বলতে বোঝাচ্ছি আমি যদি হচ্ছে কারেন্টের যে ওয়েভটা আঁকি অ্যান্ড আমি যদি আবার ভোল্টেজের ওয়েভটাও আঁকি, সামটাইমস এটা একটা প্রবলেম যে আমাদের হয়তোবা কারেন্টটা লিডিংয়ে থাকে অথবা হচ্ছে আমাদের ভোল্টেজটা লিডিংয়ে থাকে। সো এরকম একটা ডিফারেন্স আমরা দেখতে পাই। ইন ফেজে তারা থাকে না। সো লিডিং ল্যাগিং নিয়ে আমাদের একটা ভিডিও রয়েছে। সো যদি প্রবলেম থাকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। মেইন কথা হচ্ছে যে কেউ একজন আগে শুরু করছে, কেউ একজন পরে স্টার্ট করছে, তাই তো? সো এই ব্যাপারটাই বলা হচ্ছে যে যেহেতু আমাদের ভোল্টেজ এবং কারেন্টটা সবসময় হচ্ছে ইন ফেজে থাকে না, এটার কারণ কি? এটার পিছনে দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে ইন্ডাক্টর এটার কারণ হিসেবে ভূমিকা রাখতে পারে, অথবা হচ্ছে ক্যাপাসিটরটা এটার জন্য দায়ী হতে পারে। ওকে, ফাইন। সো আমরা এই জন্য হচ্ছে আমাদের যে এসি পাওয়ারটা এটা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি অ্যাপারেন্ট পাওয়ার, যেটা হচ্ছে টোটাল পাওয়ারটা যেটা সাপ্লাই দিচ্ছে সোর্স। আরেকটা হচ্ছে রিয়েল অ্যাক্টিভ অথবা পাওয়ার, যেটাকে আমরা রিয়েল পাওয়ার বলি বা অ্যাক্টিভ পাওয়ার বলি, অর্থাৎ যতটুকু আসলে আমরা ইউজফুল ভাবে ইউজ করতে পারছি, ঠিক আছে, যতটুকু পাওয়ার আমাদের জন্য ইউজফুল, যেটা আসলে অ্যাকচুয়ালি পারফর্ম হচ্ছে, যেটার মাধ্যমে আমরা কাজ করতে পারছি, সেইটাকে আমরা বলছি হচ্ছে রিয়েল পাওয়ার। এবং আরেকটা পাওয়ার রয়েছে যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট হয়ে যায়। হ্যাঁ, সাপোজ আমাদের ইন্ডাক্টর কিংবা ক্যাপাসিটর কানেক্টেড থাকে সার্কিটে, অ্যাজ এ রেজাল্ট আমাদের কিন্তু কিছু পরিমাণ হচ্ছে বাধা ক্রিয়েট করার মাধ্যমে ওয়েস্ট হয়ে যায়। সো ওইটাকে আমরা বলছি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। ওয়েল, এখন আমরা এখানে একটা রিলেশনশিপ দেখতে পারি যে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল অথবা অ্যাক্টিভ পাওয়ার যেটাকে বলছি, এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এটা একটা ট্রায়াঙ্গেল, পিথাগোরাসের যে ফর্মুলা ওটার মতো হচ্ছে কাজ করে, তাই তো? এবার আমরা যাচ্ছি যে অ্যাপারেন্ট পাওয়ার কনসেপ্ট আসলে কি। আমরা একটু আগেই বলেছিলাম অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে টোটাল পাওয়ার, যেটা হচ্ছে সাপ্লাই দিচ্ছে সোর্স থেকে, এসি সোর্স থেকে। এই টোটাল পাওয়ারটাকে আমরা বলছি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এটার মধ্যে হচ্ছে কিছু পাওয়ার হয়তো বা ওয়েস্ট হয়ে যাবে, কিছু পাওয়ার হয়তো বা কাজে লাগবে। সো টোটাল যে পাওয়ারটা এটাকে আমরা বলছি অ্যাপারেন্ট পাওয়ার। এটার ফর্মুলাটা হচ্ছে আমাদের এস দ্বারা প্রকাশ করছি আমরা অ্যাপারেন্ট পাওয়ারকে। ইন জেনারেল আমরা পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করি, কিন্তু অ্যাপারেন্ট পাওয়ারকে আমরা এস দ্বারা প্রকাশ করি। ওয়েল, সো অ্যাপারেন্ট পাওয়ার যখন আমরা বের করব তখন আসলে আমাদের আরএমএস যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো নিতে হবে। অর্থাৎ আমাদের এই যে ভিএম, এটাকে কিন্তু আমরা √2 দ্বারা ভাগ করলে আর ভি আরএমএসটা পেয়ে যাই। সো আমাদের এই আরএমএসটা নিতে হবে। আবার সেম ভাবে আমরা যদি আইএম, যেটা আমাদের পিক অ্যামপ্লিটিউড, পিক কারেন্ট যেটা, সেটাকে যদি আমরা হচ্ছে √2 দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে আমরা আই আরএমএসটা পেয়ে যাই। সো এই আরএমএস দুইটা ভ্যালু রয়েছে, এদেরকে হচ্ছে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমরা অ্যাপারেন্ট পাওয়ারটাকে পেয়ে যাই। ওয়েল, এখানে হচ্ছে এগুলোই বলা হয়েছে। এবং আমাদের ইউনিটটা কি আসবে? ভি এর ইউনিট যেহেতু হচ্ছে ভোল্ট, এবং আমাদের কারেন্টের আই এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, সো এটা ভি এ হচ্ছে আমাদের ইউনিট। ওকে, ফাইন। এবার একটা কোশ্চেন কিন্তু আপনাদের মাথায় আসতে পারে যে আসলে আমরা কেন আরএমএস ভ্যালুটাকে ইউজ করি। এটার অ্যান্সারটা আসলে সিম্পল। আমরা কিন্তু দেখেছিলাম যে যে কোনো একটা ফুল সাইকেলের জন্য যখন আমরা করতে চাই তখন হচ্ছে আমাদের পজিটিভ সাইকেলটুকু যতটুকু থাকে, নেগেটিভ সাইকেলটা কিন্তু একদম সেম অ্যামাউন্টটা সেম, জাস্ট নেগেটিভ বা মাইনাস চিহ্ন থাকে। সো আমাদের ওভারঅল যে অ্যাভারেজ ভ্যালুটা এটা কিন্তু আসলে জিরো চলে আসে, তাই তো? সো এই জন্য আমরা অ্যাভারেজ ভ্যালুটা নিতে পারি না। অ্যাজ এ রেজাল্ট আমরা হচ্ছে আরএমএস ভ্যালুটাকে কনসিডার করি। আরএমএস কনসেপ্টটা আমি প্রিভিয়াস একটা ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দিয়েছিলাম, যে এটা হচ্ছে রুট মিন স্কোয়ার। আমরা হচ্ছে একবার ভ্যালুগুলোকে স্কোয়ার করি, দেন হচ্ছে আমরা এটার মিনটা বের করি বা গড়টা বের করি, দেন টোটালটাকে আমরা হচ্ছে রুট ওভার করে দিই। সো এই প্রসেসটার মাধ্যমেই আসলে মেইনলি, যেহেতু আমরা অ্যাভারেজ ভ্যালুটা নিতে পারছি না, এটা জিরো হয়ে যাচ্ছে, সো আমরা আরএমএসটাকে এখানে হচ্ছে ইউজ করি। আহ, সে হচ্ছে রিপ্রেজেন্ট করে দ্য ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালুটাকে। ওকে, সো এই জন্য এই যে ফর্মুলা দুটো দেখানো হয়েছে কিভাবে আমরা আরএমএস ভ্যালু পেতে পারি। ওয়েল, এবার আমরা পাওয়ার ফ্যাক্টর নিয়ে হচ্ছে আলোচনা করব। সো পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি, যে হাউ ইফেক্টিভলি আমরা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারটাকে কনভার্ট করতে পারছি, আমাদের ইউজফুল যে অংশটুকু অ্যাকচুয়ালি কাজে লাগে সেই পাওয়ারটুকুতে কত ইফিসিয়েন্টলি হচ্ছে আমরা কনভার্ট করতে পারছি আমাদের যে পাওয়ারটা রয়েছে, যে টোটাল পাওয়ারটা, সেটাই হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। সো এটার ফর্মুলাটা খুব সিম্পল, এটাকে পিএফ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, সো পাওয়ার, এটার পি অ্যান্ড ফ্যাক্টরের এফ। সো এটা হচ্ছে আমরা কস থিটা দিয়ে প্রকাশ করতে পারি। থিটাটা জাস্ট আমরা ভোল্টেজের ক্ষেত্রে যে থিটাটা পাচ্ছি, থিটা ভি, এটা থেকে কারেন্টের যে থিটাটা, থিটা আই, এটা মাইনাস করে দিলে আমাদের মেইনলি। সো ফর্মুলাটা আসলে কেমন দাঁড়াচ্ছে? ফর্মুলাটা দাঁড়াচ্ছে হচ্ছে থিটা ভি মাইনাস হচ্ছে থিটা আই।
কস থিটা ভি মাইনাস থিটা আই, এরকম হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টরের যে ফর্মুলাটা সেটা। ওয়েল, এবার লিডিং এবং ল্যাগিং সম্পর্কে আপনাদের একটা বেসিক ধারণা আছে, বাট আমি এখানে হচ্ছে একটা দুটো কন্ডিশনের ব্যাপার বলবো। যে আমরা যখন দেখবো যে আমাদের কারেন্টটা হচ্ছে লিডিং এ আছে, অর্থাৎ কারেন্টের যে ওয়েভটা, সেই ওয়েভটা হচ্ছে আগে স্টার্ট হয়েছে। ওকে, যেমন কথার কথা, কারেন্টের ওয়েভটা হচ্ছে এই যে আগে স্টার্ট হয়েছে, এটা হচ্ছে কারেন্টের ওয়েভ। হ্যাঁ, এবং আমাদের যেটা ল্যাগিং এ অর্থাৎ দেরিতে স্টার্ট হয়েছে, এটা সাপোজ ভোল্টেজের ওয়েভ। সো যদি এরকম কারেন্টটা হচ্ছে আমাদের লিডিং এ থাকে, তাহলে আমরা বলতে পারি যে এখানে আসলে এই সার্কিটে এই ক্যাপাসিটর ইউজ হয়েছে এবং এই ক্যাপাসিটরটা হচ্ছে এটার জন্য দায়ী। আবার উল্টোভাবে বলতে পারি যে ভোল্টেজটা হচ্ছে যদি ল্যাগিং এ থাকে, হ্যাঁ, সরি, কারেন্টটা যদি হচ্ছে ল্যাগিং এ থাকে, অর্থাৎ ভোল্টেজটা যদি হচ্ছে আমাদের লিডিং এ থাকে, অর্থাৎ এইটা যদি আসলে ভোল্টেজ হয় যে হচ্ছে আগে স্টার্ট করেছে, এবং আমাদের যেটা পরে স্টার্ট করেছে অর্থাৎ যেটা ল্যাগিং এ রয়েছে সেটা যদি আসলে কারেন্ট হয়, ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে আমাদের ওখানে আসলে এটার জন্য মেইনলি দায়ী ইন্ডাক্টর। আচ্ছা, ফাইন। এবার আমরা ইম্পিডেন্স কনসেপ্টটা সম্পর্কে একটু আইডিয়া নিই। যে আমাদের ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি যে আমাদের সার্কিটে হচ্ছে রেজিস্ট্যান্স নামক একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে বাধা প্রদান করে, রাইট? আমাদের যে কারেন্ট প্রবাহের যে বাধা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স নামক একটা কনসেপ্ট ছিল আমাদের, যে এখানে হচ্ছে এরকম একটা রেজিস্ট্যান্স থাকে। সো এটা হচ্ছে মেইনলি আমাদের কোনো বর্তনীতে হচ্ছে তড়িৎ প্রবাহের বাধা সৃষ্টি করে। সো ইম্পিডেন্স নামক একটা কনসেপ্ট রয়েছে, যেটা হচ্ছে এসি কারেন্টের ক্ষেত্রে আমরা দেখি। মেইনলি ডিসিতে আমরা এই রেজিস্ট্যান্স দিয়ে পার করে এসেছি, বাট যখন এসি কারেন্ট, তখন সার্কিটে কিন্তু ইন্ডাক্টর থাকে, সার্কিটে হচ্ছে আমাদের ক্যাপাসিটর থাকে। সো এই ডিভাইসগুলো কিন্তু কিছুটা বাধা ক্রিয়েট করে। সো এই সবগুলো বাধাকে আমরা একসাথে ইম্পিডেন্স বলি। ওকে, সো বলা হচ্ছে ইম্পিডেন্স ইজ দ্য অপোজিশন অফার্স বাই অ্যান এসি সার্কিট। যে বাধাটা দিচ্ছে এসি সার্কিট, সেটাই হচ্ছে আমাদের ইম্পিডেন্স। এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, এবং আমরা যখন ওহমের সূত্র দেখেছিলাম যে আমাদের আই ইজ ইকুয়াল টু ভি বাই আর ছিল, তাই তো? সো এখান থেকে যদি আমরা আর এর ভ্যালুটা বের করতাম, তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব ইজিলি দেখতাম যে এটা হচ্ছে আমাদের ভি বাই আই, তাই তো? সো এই সেম জিনিসটাই থাকছে, এই ভি বাই আই মূলত বাধা, যেটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ছিল, সেটাই আসলে আমাদের ইম্পিডেন্সেও ইউজ হবে। সো এটাও ভি বাই আই, জাস্ট জেড দ্বারা প্রকাশ করছি আমরা ইম্পিডেন্সকে। ওয়েল, এখন এটার ফেজর ফরম্যাটে যদি আমরা নিতে চাই, আমরা ফেজর ফরম্যাটটা শিখেছি, আমাদের ফেজরের ডেডিকেটেড একটা ভিডিওই ছিল, যে ফেজর ফরম্যাটটা আমরা কিভাবে আসলে রিপ্রেজেন্ট করি। জাস্ট হচ্ছে আমরা ভিএম বলেন কিংবা আইএম বলেন, মানে অ্যামপ্লিটিউডটা হচ্ছে সামনে নেই, দেন হচ্ছে অ্যাঙ্গেলটা বসিয়ে দিই। ওয়েল, সো এই ওয়েতেই হচ্ছে এটা দেখানো হয়েছে। এবং ফেজর ফরম্যাটে যদি কখনো ভাগ আকারে থাকে, তাহলে আসলে থিটাগুলা বিয়োগ হয়ে যায়। সো এই ব্যাপারটাই হচ্ছে এখানে মেইনলি হাইলাইট করা হচ্ছে, যে আমাদের সামনের যে ভ্যালুটা, যেটাকে আমরা আর থিটা যদি বলি, তাহলে এই আর গুলো হচ্ছে ভাগ হয়ে গেল সিম্পলি, কিন্তু আমাদের থিটাগুলো হচ্ছে বিয়োগ হয়ে যায়। ওয়েল, এবার আমরা পোলার রেক্ট্যাঙ্গুলার কনভার্সনটা একটু দেখে নিই, যে হচ্ছে যে এটি যে আর থিটা আমি মাত্র যেটা বললাম পোলার রিপ্রেজেন্টেশন, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার রিপ্রেজেন্টেশনে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হয়? রেক্ট্যাঙ্গুলার ফর্মটা আসলে কেমন? রেক্ট্যাঙ্গুলার ফর্মটা আমরা এইভাবেও বলতে পারি যে আমাদের একটা রিয়েল পোর্শন থাকে, আর একটা হচ্ছে যে দ্বারা ইমাজিনারি বোঝানো হয়, আর একটা ইমাজিনারি পোর্শন থাকে, তাই তো? সো রিয়েল পোর্শন এবং ইমাজিনারি পোর্শন, এই যে আর এবং হচ্ছে এক্স, অথবা আপনারা যদি এইভাবেও রিপ্রেজেন্ট করেন, তাহলে বুঝতে পারেন যে এই যে এক্স এবং হচ্ছে ওয়াই, এই দুটো হচ্ছে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? সেই এক্সটা এবং হচ্ছে আমাদের ওয়াইটা, এই দুটো যদি আমরা বের করতে চাই, তাহলে হচ্ছে একটা সিম্পল ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে আর কস থিটা। এটা করলে হচ্ছে আমরা এক্সটা পেয়ে যাই, এবং ওয়াই বের করার ক্ষেত্রে আমরা আর সাইন থিটা, এটা ফর্মুলা ইউজ করি। সো এটাই জাস্ট লেখা হয়েছে এখানে। আরটাকে বোথ দুটোর জন্যই হচ্ছে কমন নিয়ে নেওয়া হয়েছে, এবং এক্স এর জন্য হচ্ছে কস থিটা ইউজ হচ্ছে, আর কস থিটা, এবং ওয়াই এর জন্য আর সাইন থিটা ইউজ হচ্ছে। ওয়েল, সেই জিনিসটাই জাস্ট এখানে দেখানো হয়েছে, এবং আর দ্বারা আমরা রেজিস্ট্যান্স বোঝাচ্ছি, এবং এক্স দ্বারা আমরা রিঅ্যাক্ট্যান্সটা বোঝাচ্ছি। অর্থাৎ আমরা যখন এইখানে হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মে, বা আমরা বলি এই টপিকের জন্য, যখন আমরা হচ্ছে এরকম কমপ্লেক্স একটা সেট আপ বিল্ড আপ করবো, সো তখন আমাদের এই রিয়েল পোর্শনটা আসলে রেজিস্ট্যান্সটাকে ইন্ডিকেট করবে, এবং আমাদের ইমেজিনারি পোর্শনটা আসলে রিঅ্যাক্ট্যান্স বলতে একটা কনসেপ্ট রয়েছে, আমরা একটু পরেই দেখবো। এই রিঅ্যাক্ট্যান্সটাকে হচ্ছে সে মেইনলি ইন্ডিকেট করবে বা রিপ্রেজেন্ট করবে। ওয়েল, এবার আমরা যদি দেখতে পাই কখনো যে আমাদের হচ্ছে এই যে ইমেজিনারি যে পোর্শনটুকু, অর্থাৎ আমরা একটু আগে যে দেখলাম, এখানে হচ্ছে যদি প্লাস চিহ্ন থাকে ইমেজিনারি পোর্শনের আগে, তাহলে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি যে এটা হচ্ছে ইন্ডাক্টর ইউজ হয়েছে। ওকে,
আর যদি আমরা দেখি যে এখানে মাইনাস চিহ্ন রয়েছে, তার মানে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারবো যেটা হচ্ছে ক্যাপাসিটর ইউজ হচ্ছে। সো কয়েকটা বেসিক নলেজ হচ্ছে আমরা নিয়ে রাখছি, যেটা আমাদের ইন ফিউচার যখন আমরা রিয়েল লাইফ প্রবলেম সলভ করব তখন হচ্ছে আমাদের এটা অনেক হেল্প করবে। ওয়েল, একটু আগে আমি রিঅ্যাক্ট্যান্স বলতে একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম যে আমাদের যখন ইমাজিনারি পোর্শনটা থাকবে তখন এই অংশটুকু আসলে রিঅ্যাক্ট্যান্সকে ইন্ডিকেট করে, আর রিয়েল পোর্শনটুকু হচ্ছে রেজিস্ট্যান্সকে মেনশন করে বা রিপ্রেজেন্ট করে, তাই তো? সো এই যে রিঅ্যাক্ট্যান্স, এই কনসেপ্ট আসলে কি? Reactance is the opposition offered by an inductor or capacitor to the flow of AC. আমি কিন্তু একটু আগে বললাম যে আপনাদের ইম্পিডেন্স কনসেপ্টের জায়গায় যে এখানে এসি সার্কিটে কিছু কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ইন্ডাক্টর এবং আরেকটা কম্পোনেন্টস হচ্ছে ক্যাপাসিটর। সো এই যে এই দুটো হচ্ছে এসি প্রবাহে বাধা সৃষ্টি করে, হ্যাঁ। সো এই যে বাধাটা সৃষ্টি করলো, যে অপোজিশনটা, এইটাকেই আমরা একটা নামে ডাকছি রিঅ্যাক্ট্যান্স। যখন আমরা রেজিস্ট্যান্সের বাধা দেখেছিলাম সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছিলাম, রেজিস্ট্যান্স বলছিলাম। বাট যখন আমরা ইন্ডাক্টর অথবা হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে দেখব তখন এটাকে আমরা বলছি যে রিঅ্যাক্ট্যান্স। ওকে, ফাইন। এই রিঅ্যাক্ট্যান্সের যে ইউনিট সেটাও হচ্ছে ওহম, অ্যাজ ইউজুয়াল আমরা রেজিস্ট্যান্সে যেটা দেখেছিলাম ওহম সেটাই। আর আমরা ইন্ডাকটিভ যে রিঅ্যাক্ট্যান্স, অর্থাৎ ইন্ডাক্টরের ক্ষেত্রে যে বাধাটা, সেটাকে বলছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং সেটাকে প্রকাশ করছে হচ্ছে এক্স এল দ্বারা। এল ফর হচ্ছে আমাদের জাস্ট আমরা যে এখানে ইন্ডাক্টর ইউজ করছি এটা রিপ্রেজেন্টেশন, এবং যখন আমরা ক্যাপাসিটর রিঅ্যাক্ট্যান্স মেনশন করি তখন এটাকে আমরা এক্স সি দ্বারা প্রকাশ করি, সি ফর ক্যাপাসিটর। সো এখান থেকে আমরা বুঝতে পারছি। ওয়েল, এখন হচ্ছে আমাদের মেইনলি এই ইন্ডাক্টর বোঝাতে এল ইউজ করা হয়, হ্যাঁ, যদিও ইন্ডাক্টরের ফার্স্ট অক্ষর আই, বাট এটাকে এল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর ক্যাপাসিটরের হচ্ছে সিটাকে নেওয়া হয়। কেন আমরা আইটা নিচ্ছি না? কারণ আই কিন্তু আমরা জানি যে আই দ্বারা হচ্ছে আমরা কারেন্টকে রিপ্রেজেন্ট করি। সো আই যদি আমরা এখানেও ইউজ করি তাহলে কিন্তু আসলে হলো না, ব্যাপারটা দুটো সেম হয়ে গেল। সো এই জন্য আমরা ইন্ডাক্টরকে এল দ্বারা প্রকাশ করে থাকি, এটার রিঅ্যাক্ট্যান্সকে হচ্ছে এক্সএল, এবং ক্যাপাসিটিভ যে রিঅ্যাক্ট্যান্স এটাকে আমরা এক্স সি দ্বারা প্রকাশ করে থাকি। ওয়েল, এবার ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটা আসলে কি? যে ইন্ডাক্টর কর্তৃক যে বাধাটা পাচ্ছি, যে অপোজিশন অফার্ড বাই ইন্ডাক্টর, এটাকে আমরা বলছি হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। হ্যাঁ, এটা আসলে কেন ঘটে এখানে দেওয়া হয়েছে যে ওয়েন এসি কারেন্ট চেঞ্জেস কন্টিনিউয়াসলি, এসি তো হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে ডিরেকশন, তাই না? সো সেই কারেন্টটা যখন চেঞ্জ হয় কন্টিনিউয়াসলি, দ্য ইন্ডাক্টর প্রডিউসেস এ সেলফ ইনডিউসড ইএমএফ, নিচে থেকে হচ্ছে একটা সেলফ ইএমএফ হচ্ছে ক্রিয়েট করে, যেটা আসলে মেইনলি এই কারেন্টটাকে বাধা দেয়। সো নিজের ভিতরে একটা ক্যারেক্টারিস্টিক বলতে পারেন এটা। সো কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে যে হচ্ছে এটাকে এই কস্ট বাই ইন্ডাক্টর, ইন্ডাকটিভ যে রিঅ্যাক্ট্যান্সটা, যে বাধাটা, এটা অবশ্যই ইন্ডাক্টর দ্বারা হচ্ছে তৈরি হবে এবং এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এটা এসি কারেন্টকে বাধা প্রদান করে, হ্যাঁ। ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটা বেড়ে যায়। কারেন্টটা হচ্ছে ল্যাগস থাকে ভোল্টেজ বাই 90 ডিগ্রি। সো কারেন্টটা অলওয়েজ হচ্ছে ভোল্টেজ থেকে 90 ডিগ্রি ল্যাগে থাকবে বা পিছিয়ে থাকবে, এই ব্যাপারটা বলা হচ্ছে। ওয়েল, এটা আমরা দেখবো সার্কিটে যখন একটা প্রবলেম সলভ করবো, এই ব্যাপারটা আরেকটু হাইলাইট হবে। সো আমরা যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বের করার ক্ষেত্রে, সেটা হচ্ছে এক্সএল ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু এল। ওমেগাকে আমরা জানি যে ওমেগাকে আমরা লিখতে পারি 2 পাই এফ, এফ ফর ফ্রিকোয়েন্সি, তাই তো? সো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাথে জাস্ট আমাদের নর্মাল ফ্রিকোয়েন্সির সম্পর্কটা কি, যে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ। সো আমরা জাস্ট এখানে এই 2 পাই এফ ওমেগার জায়গায় যদি বসিয়ে দিই তাহলে এই সূত্রটাকে এভাবেই রিপ্রেজেন্ট করতে পারি। সো এখানে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে লেখা রয়েছে যে এক্সএল দ্বারা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, এল দ্বারা ইন্ডাকটেন্স যেটাকে হেনরি বলা হয়। সো এককটা হচ্ছে হেনরি। দেন আমাদের ফ্রিকোয়েন্সি যেটা, এটা তো নর্মাল হার্জ আমরা জানি, অ্যান্ড আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলতে পারি 2 পাই এফ এই ফর্মুলার মাধ্যমে। সো এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে কি, যে যখন হচ্ছে আমরা ডিসির ক্ষেত্রে কাজ করি, ডিসি সার্কিটে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিটা জিরো থাকে। অ্যাজ আ রেজাল্ট আমাদের যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স বলেন সেটা জিরো চলে আসে। সো এটা একটা শর্ট সার্কিটের মতো হচ্ছে বিহেভ করে। আবার আমরা যদি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা দেখতে চাই, সেটাকে হচ্ছে এক্সি দ্বারা প্রকাশ করি, এবং এটার ডেফিনেশনটা আসলে ওইভাবেই আসবে যে আমাদের ক্যাপাসিটরটা যে বাধাটুকু অফার করছে সেটাকে আমরা বলছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। এবং এটা কেন ঘটে সেম ভাবে আপনারা এটা পড়ে নেবেন যে আমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে চেঞ্জেস, চার্জেস এবং ডিসচার্জেস একটা কনসেপ্ট আছে, যে ক্যাপাসিটর হচ্ছে একবার চার্জিত হয় আর একবার হচ্ছে চার্জটাকে সে ডিসচার্জ করে এসি সার্কিটে। সো এই যে চার্জিং এবং ডিসচার্জিং, এইটা হচ্ছে একটা বাধার ক্রিয়েট করে ভোল্টেজটাকে হচ্ছে
যে চেঞ্জ ভোল্টেজের যে চেঞ্জটা এটাকে হচ্ছে একটা অপোজ করে বা বাধা প্রদান করে। সো এটার মাধ্যমে হচ্ছে এই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা ক্রিয়েট হয়। সো ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটর কর্তৃক যেটা অফার করা হয় বাধাটা সেটাই হচ্ছে মেইনলি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এবং এটা হচ্ছে আমরা ক্যাপাসিটরকে যেহেতু সি দ্বারা প্রকাশ করি সো এটাকে হচ্ছে ওভারঅল এক্সি দ্বারা রিপ্রেজেন্ট করছি, এবং এটা অপোজ করে হচ্ছে আমাদের এসি সিগন্যাল কারেন্টটাকে, মানে হচ্ছে বাধা প্রদান করে এসি কারেন্টটাকে, এবং ফ্রিকোয়েন্সি যদি ডিক্রিজ করে তাহলে হচ্ছে আমাদের এই এক্সি বা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা হচ্ছে ডিক্রিজ হয়ে যায়, এবং এখানে হচ্ছে কারেন্টটা অলওয়েজ লিডে থাকে, অর্থাৎ কারেন্টের যে ওয়েভটা এটা হচ্ছে অলওয়েজ সামনে থাকে, এটা হচ্ছে ভোল্টেজের, অ্যান্ড আমাদের কারেন্টেরটা হচ্ছে 90 ডিগ্রি সবসময় কি থাকে, ফরওয়ার্ডে থাকে। এই যে এটা হচ্ছে কারেন্ট, সো অলওয়েজ সে ফরওয়ার্ডে থাকবে। ওয়েল, সো এই ব্যাপারটাই কত ডিগ্রি অ্যাঙ্গেলে ফরওয়ার্ডে থাকে বা লিডে থাকে, 90 ডিগ্রিতে। সো আমরা একটু আগে দেখেছিলাম যখন ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেখেছিলাম সেখানে কিন্তু কারেন্টটা ল্যাগে থাকতো 90 ডিগ্রি, এখানে কারেন্টটা লিডে থাকে 90 ডিগ্রি। সো ফর্মুলাটা জাস্ট দেখতে পাচ্ছি আমরা এক্সি ইজ ইকুয়াল টু 1/ওমেগা সি। সো সেম ভাবে হচ্ছে ওমেগাটা আমরা এখানেও রিপ্রেজেন্ট করতে পারি যে 2πf এটার মাধ্যমে পাচ্ছি। সো এটা জাস্ট এখানে বসিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড এখানে হচ্ছে মেইনলি আমরা ফর্মুলাতে একটা মাইনাস চিহ্ন দেখতে পাই। এই মাইনাসটা বা নেগেটিভ সাইনটা আসলে ইন্ডিকেট করে যে ক্যাপাসিটিভ যে রিঅ্যাক্ট্যান্সটা এটা একটা ফেজ অ্যাঙ্গেল অপোজিট, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থেকে একটা অপোজিট ফেজ অ্যাঙ্গেল, এটা হচ্ছে বোঝানোর জন্য মেইনলি এই মাইনাস চিহ্নটা ইউজ হয়। ওয়েল, এখানেও হচ্ছে সেম ভাবে এক্সি দ্বারা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, সি দ্বারা ক্যাপাসিট্যান্স যেটাকে হচ্ছে ফ্যারাডে ইউনিটে আমরা প্রকাশ করি, এবং আমাদের এফ এটা ইন জেনারেল ফ্রিকোয়েন্সি যেটাকে আমরা হার্জে প্রকাশ করি, এবং ওমেগা আমাদের রয়েছে যেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওয়েল, এখন ডিসিতে সেম ভাবে কিন্তু আমাদের এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু জিরো হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু এখানে ইনফাইনাইট পাই এই ক্যাপাসিটিভ যে রিঅ্যাকট্যান্স এই ভ্যালুটা। সো ক্যাপাসিটর আসলে ওপেন সার্কিটের মতো বিহেভ করে, এখান থেকে আমরা কিন্তু ডিসিশন নিতে পারি, রাইট? মানে হচ্ছে আমাদের বাধাটা কিন্তু একটা আনলিমিটেড বাধা, সো এটা কিন্তু আসলে ওপেন সার্কিটের মতো কাজ করবে, কারেন্টের ফ্লোটা কিন্তু হতেই পারবে না ঠিক মতো। ওয়েল, এখন হচ্ছে আমরা ফাইনালি একটা প্রবলেম সলভ করব, এবং এটার মাধ্যমে আমাদের যে এতক্ষণের আন্ডারস্ট্যান্ডিংটা এটা হচ্ছে আরেকটু স্ট্রং হবে। ওয়েল, এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা বলছে যে এ সিরিজ কানেক্টেড লোড ড্রস এ কারেন্ট, যেটার হচ্ছে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে ফাংশনের মাধ্যমে আই অফ টি এত অ্যাম্পিয়ার, এবং হোয়েন দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ ভি অফ টি সেটাও হচ্ছে দেওয়া হয়েছে, অ্যান্ড ফাইন্ড দ্য অ্যাপারেন্ট পাওয়ার, আমাদেরকে অ্যাপারেন্ট পাওয়ারটা বের করতে হবে, এবং পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড। আচ্ছা, ডিটারমাইন করতে হবে এলিমেন্ট ভ্যালুস দ্যাট ফর্ম অফ সিরিজ কানেক্টেড লোড। ওয়েল, কয়েকটা জিনিস হচ্ছে আমাদের এখানে মেইনলি বের করতে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা সলিউশন অ্যাপ্রোচটার দিকে একটু যাচ্ছি, এবং একদম শুরুতে আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বলছে যে তোমরা অ্যাপারেন্ট পাওয়ারটাকে বের করো। ওয়েল, সো আমরা অ্যাপারেন্ট পাওয়ারের কিন্তু সূত্র জানি, আমরা জাস্ট এটি অ্যাপ্লাই করা ট্রাই করছি, যে আমাদের অ্যাপারেন্ট যে পাওয়ারটা রয়েছে সেটা আসলে কি, এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, এবং এটার ফর্মুলাটা আমরা উপরে দেখে এসেছি যে ভি আর এম এস ইন্টু হচ্ছে আমাদের আই আর এম এস, এই ভ্যালুটা অ্যাপ্লাই করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। সো এখন এই ভি আর এম এস আর আই আর এম এস কিভাবে আমরা পাবো, আমরা কিন্তু ইন জেনারেল আমাদের যে জেনারেল ফর্মুলা সেটাকে আমরা কিভাবে লিখি, আই অফ টি, এটাকে কিন্তু আমরা মূলত এইভাবে লিখি যে আই এম, দেন হচ্ছে আমাদের একটা কস থাকে, দেন ওমেগা টি প্লাস হচ্ছে থিটা, এটা হচ্ছে জেনারেল ফরম্যাট। এখন এখানে এই যে আই এমটা এটা কোনটা, একদম শুরুর যে ভ্যালুটা, অর্থাৎ আমাদের এই 4 এটা হচ্ছে আমাদের আই এম, রাইট? আবার সেম ভাবে আমরা ভিএম কোনটাকে বলতে পারি, যে 120 এটা হচ্ছে আমাদের ভিএম। সো আমরা জাস্ট এই ভ্যালুগুলোকে, এটা কিন্তু আইএম আর ভিএম, সো আইএম ভিএম এর যে কনভার্সন সেটা কিন্তু আমরা জানি যে আমরা হচ্ছে আইএম থেকে যদি আমরা আই আর এম এস যে ভ্যালুটা সেটা যদি পেতে চাই তাহলে আমাদেরকে এই আইএমটাকে √2 দ্বারা ভাগ করতে হয়, তাই তো? সো এই কাজটাই আমরা করব। আবার সেম ভাবে হচ্ছে যদি আমরা ভি বের করতে চাই, অর্থাৎ ভি আর এম এস বের করতে চাই, তাহলে আমরা ভিএমটাকে √2 দ্বারা ভাগ করি। সো এই ব্যাপারটা আমরা এখানে করে দিচ্ছি, ডিরেক্ট করে দিচ্ছি, যে আমাদের যে ভিআরএমএস সেটা কত ছিল, ভিএম ছিল হচ্ছে 120, সেটাকে আমরা √2 দ্বারা ভাগ করলেই কিন্তু ভিআরএমএস পেয়ে যাচ্ছি। আবার সেম ভাবে আই ছিল আমাদের 4, সেটাকেও আমরা √2 দ্বারা ভাগ করলে কিন্তু আমাদের আইআরএমএস যেটা এটা পেয়ে যাচ্ছি। সো এই ক্যালকুলেশনটুকু করলে এখান থেকে আমরা ইজিলি আমাদের যে অ্যান্সারটা সেটা পেয়ে যাচ্ছি 240। আর অ্যাপারেন্ট পাওয়ার কিন্তু ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, সো ভোল্টেজের যে ইউনিটটা সেটা দিতে হবে, দেন কারেন্টের ইউনিটটা দিতে হবে। ওয়েল, হয়ে গেল এই ব্যাপারটা। এবার আমরা নেক্সট পোর্শনটাতে যাচ্ছি, আমাদেরকে বলছে পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড। সো পাওয়ার ফ্যাক্টরটা বের করার কিন্তু ফর্মুলা আমরা দেখে এসেছি। সো আমরা জাস্ট লিখছি যে দি পাওয়ার ফ্যাক্টরটা কি, এটাকে পিএফ দ্বারা হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি, এবং এটা আমরা কিভাবে বের করেছিলাম, আমরা দেখেছিলাম যে কজ থিটা ভি মাইনাস হচ্ছে থিটা আই,
তাই তো? সো এখন আমরা জাস্ট এই অ্যাঙ্গেলগুলো বসাবো। আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজের ইকুয়েশন থেকে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে -20। অলওয়েজ কিন্তু মাইনাসটা সহ নিতে হবে। সো -20 মাইনাস, এটা সূত্রের মাইনাস, দেন আমাদের হচ্ছে কারেন্টের যেটা সেটার ভ্যালুটা হচ্ছে +10। সো আমরা +10টাকে দিয়ে দিলাম। এখন এই অংশটুকু যদি আমরা সলভ করি তাহলে আসলে কি আসছে দেখেন, -20 আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। সো আমরা এখান থেকে পাবো -30। সো এই যে cos -30 এই অংশটুকু যদি আমরা হচ্ছে সলভ করার ট্রাই করি তাহলে এখান থেকে আমরা 0.866 এরকম একটা ভ্যালু পাচ্ছি। এখন আমাদের এই যে ভ্যালুটা এটা দেখে হচ্ছে ডিসিশন নিতে হবে, অথবা হচ্ছে আমরা এই যে অ্যাঙ্গেলগুলো এই অ্যাঙ্গেলগুলো থেকেও হচ্ছে ডিসিশনটা নিতে পারি যে এটা আসলে লিডিংয়ে আছে নাকি ল্যাগিংয়ে আছে, অর্থাৎ আমাদের কারেন্টের যে ওয়েভটা সেটা কি আগে আছে নাকি হচ্ছে ভোল্টেজের যে ওয়েভটা সেটা হচ্ছে আগে আছে, কে আসলে লিড দিচ্ছে। এই কনসেপ্টটা কিন্তু আসলে এখান থেকে ক্লিয়ার হতে হবে। দেখেন আমাদের ভোল্টেজের যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে -20 ডিগ্রি, আর আমাদের যে কারেন্টের ভ্যালুটা সেটা হচ্ছে +10 ডিগ্রি। সো এই দুটো থেকে কিন্তু এখন ডিসিশন নেওয়ার সময় চলে এসেছে। সো আমরা এটার এক্সপ্লেনেশনটা দিব যে এটা ল্যাকিং অথবা লিডিং যাই বলি না কেন আমরা, এটা আসলে কেন। ওয়েল, সো আমরা দেখি একটু যে এই যে আমাদের যে পিএফ বা পাওয়ার ফ্যাক্টর আমরা যেটাকে বললাম, এই যে পাওয়ার ফ্যাক্টরটা, এই পাওয়ার ফ্যাক্টরটা আসলে লিডিং এ রয়েছে। কেন লিডিং এ রয়েছে এটার আমরা ব্যাখ্যাটা দিব। দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ লিডিং। লিডিংটা কেন? কারণ হচ্ছে বিকজ কখন লিডিং এ থাকে, যখন কারেন্টটা, দ্য কারেন্ট লিড দেয় ভোল্টেজটাকে, অর্থাৎ ভোল্টেজের ওয়েভটা থেকে আমাদের কারেন্টের ওয়েভটা এগিয়ে থাকে, তাই তো? সো এই ব্যাপারটা আমরা চলেন বের করি। এটা কিভাবে বের করা যায়, এটার প্রমাণটা হচ্ছে যে আমাদের যে ইম্পিডেন্স কনসেপ্টটা সেটার থেকে আমরা আসি। যে ইম্পিডেন্স আসলে কি ছিল, ইম্পিডেন্স ছিল হচ্ছে V/I, তাই তো? হ্যাঁ, ওয়েল এটা আসলে ডিফারেন্ট কনসেপ্টে চলে যাচ্ছে, বাট এটা দিয়েও বের করা যায় পিএফটা হচ্ছে আমাদের লিডিং এ ছিল, সেটার পিছনে কারণ কি, পিএফ এর যে লিডিং এ থাকার পিছনে রিজন, সেটা কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে ভোল্টেজ এবং কারেন্টের যে অ্যাঙ্গেলগুলো ছিল সেই অ্যাঙ্গেলগুলো থেকে কিন্তু আসলে এই ডিসিশনটা নেওয়া যায়। কারেন্টের যে অ্যাঙ্গেলটা ছিল সেটা কত ছিল, এটা কিন্তু +10 ডিগ্রি ছিল। এটা অলওয়েজ এগিয়ে, আমরা কিন্তু বুঝতেই পারছি, ভ্যালুটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এবং আমাদের ভি এর যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু মাইনাস। সো এখান থেকেও কিন্তু ক্লিয়ারলি ডিসিশন নেওয়া যাচ্ছে যে আসলে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে। আমরা এখানে কি করতাম, আমাদের কজের যে এইখানে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা ভোল্টেজের যে অ্যাঙ্গেলটা সেখান থেকেই হচ্ছে কারেন্টের অ্যাঙ্গেলটাকে বাদ দিতাম, তাই তো? সো আমাদের ভোল্টেজের অ্যাঙ্গেলটা যদি বেশি থাকতো, ভোল্টেজ যদি লিডিংয়েই থাকতো, তাহলে কি অ্যান্সারটা মাইনাস আসতো? কখনোই না। বড় ভ্যালু থেকে যদি আমি ছোট ভ্যালু বাদ দেই তাহলে কি আমাদের কখনো আসলে নেগেটিভ আসার কথা না। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের ফার্স্টের যে ভি এর ভ্যালুটা এটা ছোট ছিল বা সে ল্যাগে ছিল, সে লিডিং এ ছিল না। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু এখানে মাইনাস ভ্যালুটা পেয়েছি। সো এখান থেকে কিন্তু আসলে ডিসিশন নেওয়া যায় যে আমাদের যে পাওয়ার ফ্যাক্টরটা এটা আসলে কিসে আছে, লিডিং এ আছে, মানে হচ্ছে আমাদের কারেন্টটা কিন্তু লিড দিচ্ছে, ভোল্টেজ থেকে কারেন্টের ওয়েভটা এগিয়ে আছে। সো এখান থেকে কিন্তু এই ডিসিশনটা এখানে নিয়ে নেওয়া যায়। ওয়েল, আমাদের এক্সট্রা কিছু পোর্শন ছিল, সেটা হচ্ছে আমরা এখন সলভ করার ট্রাই করি। যে ডিটারমাইন দ্য এলিমেন্ট ভ্যালুস দ্যাট ফর্ম দ্য সিরিজ কানেক্টেড লোড। সো এটার জন্য হচ্ছে আমাদের মেইনলি আরও কিছু অংশ বের করতে হবে, যেমন ইম্পিডেন্সের যে কনসেপ্টটা, এখান থেকে আমরা V/I এই কনসেপ্টটা ইউজ করছি। যে V/I যখন আমরা বের করব তখন আসলে আমরা ফেজর এই ফরম্যাটে নিয়ে কাজ করি। আমরা দেখেছি যে আমাদের সিগন্যালের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ এই অংশগুলো হচ্ছে অনেক ডিফিকাল্ট হয়ে যায় আমরা যদি রিয়েল ফর্মুলাগুলো, ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা বা যেটাই বলেন, এটা মাধ্যমে ইউজ করে বের করতে চাই। তো সেই জন্যই হচ্ছে আমরা মেইনলি কিন্তু একটা ডেডিকেটেড ভিডিওই ছিল যে ফেজর কনসেপ্টের সাথে আমরা পরিচয় করেছিলাম নিজেদেরকে। সো এই যে ফেজর এই কনসেপ্টের মধ্যে আসলে আমরা যে পোলার ফরম্যাটটা আছে আর থিটা, এই ফরম্যাটে ইউজ করি। সো আমরা এখন আসলে এই কাজটাই করবো, যে V/I যেটা হচ্ছে আমরা ইম্পিডেন্স বলছি সূত্র থেকে আমরা দেখে এসেছি উপরে। সো এখানে হচ্ছে আমরা মেইনলি এই ভি এবং আই এই দুটো ইকুয়েশনের ফেজর ফরম্যাটটা নিব। সো ফেজর ফরম্যাট কিভাবে নেই, জাস্ট ভি এর প্রথমে ভিএম টুকু নিব, আবার সেম ভাবে আই এর হচ্ছে আইএম টুকু নিব, আর অ্যাঙ্গেল টুকু নিব। জাস্ট অ্যাঙ্গেলটা কত, -20, এটার অ্যাঙ্গেল +10। সো এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমরা নিব।
সো আমরা জাস্ট নিচ্ছি যে ভি এর ক্ষেত্রে আমাদের 120 এটা ভিএম ছিল এবং অ্যাঙ্গেলটা ছিল -20। আবার সেমভাবে আই এর ক্ষেত্রে আমাদের যে আইএমটা সেটা ছিল 4 এবং আমাদের অ্যাঙ্গেলটা ছিল 10 ডিগ্রি। সো এই অংশটুকুকে যদি আমরা হচ্ছে সলভ করতে চাই, তো যখন এরকম হচ্ছে আমাদের ফেজর ফরম্যাটে ডিভাইডেড বা ভাগ আকারে থাকে, তখন আমাদের ভিএম আইএম যে পোর্শনটা রয়েছে এটা কিন্তু অবশ্যই ভাগই হবে, এটা নর্মাল ভাগ হবে। বাট আমাদের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু আসলে বিয়োগ হয়ে যায়। আমরা কিন্তু এটা জানি যে -20 মাইনাস আমাদের হচ্ছে 10। সো এই বিয়োগটা করলে আমরা কি পাচ্ছি যে 30 মাইনাস হচ্ছে 30, এটা কিন্তু পাচ্ছি। ওয়েল, এখন এইটাকে যখন আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করতে যাব, তখন কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো আমরা পোলার ফরম্যাটে জাস্ট হচ্ছে ভাগ গুণ যোগ বিয়োগ এগুলো করার জন্য নিব, মেইনলি হচ্ছে ভাগ গুণের ক্ষেত্রে নেই। সো এখন কাজ যেহেতু হয়ে গেছে, আমরা ভাগ করে ফেলছি, সো এখন আমরা এটাকে আবার রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে নিয়ে যাব। রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে কিভাবে নিতে হয় আমি উপরে আপনাদের এটা ডিসকাশন করে এসেছি, যে আর থিটা যে ফরম্যাটটা থাকে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটটা অর্থাৎ হচ্ছে আমাদের এক্স প্লাস জে ওয়াই, এই এক্স জেড বের করতে গেলে এক্সটাকে হচ্ছে আমরা আর কস থিটার মাধ্যমে পেয়ে যাই এবং ওয়াইটাকে হচ্ছে আমরা আর সাইন থিটার মাধ্যমে পেয়ে যাই। সো এই ব্যাপারটাই জাস্ট এখানে করছি, যে আর এর ভ্যালুটা হচ্ছে 30 এবং আমাদের থিটার ভ্যালুটা হচ্ছে -30। সো এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালুটা বের করে ফেলি, তাহলে আমরা খুব ইজিলি এখান থেকে পেয়ে যাচ্ছি যে 25.98 এবং হচ্ছে যে অর্থাৎ ইমাজিনারি পোর্শনটা আমরা পাচ্ছি হচ্ছে 15। জাস্ট এই ফর্মুলা দুটো হচ্ছে আমরা ইউজ করলাম। ওয়েল, এইটার যে একক সেটা কি হবে, সেটা অবশ্যই ওহম হবে, তাই তো? কারণ ইম্পিডেন্সের একক আমরা ওহম দেখে এসেছি, রেজিস্ট্যান্সের মতো এটাও একটা বাধা হিসেবে কাজ করে। ওয়েল, আচ্ছা, এখন আমাদের আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে এই যে অংশটুকু পেলাম, এখান থেকে আসলে আমরা কি ডিসিশন নিতে পারি। আমি কিন্তু থিওরি অংশটুকুতে বলেছিলাম যে আমাদের এখান থেকে কয়েকটা ডিসিশন নেওয়ার আছে। একটা হচ্ছে যে আমাদের রিয়েল যে পোর্শনটুকু, এটা আমাদের রিপ্রেজেন্ট করা হচ্ছে রেজিস্ট্যান্স বা রেজিস্টরকে রিপ্রেজেন্ট করে, রেজিস্টরের ভ্যালুটা। আর আমাদের এই যে ইমাজিনারি পোর্শনটা, এটা হচ্ছে রিঅ্যাক্টেন্সকে হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে এটা কোন রিঅ্যাক্টেন্স, এটা কি ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স নাকি ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। এইটা কিন্তু আমরা ডিসিশন নেব এই যে প্লাস এবং মাইনাসের মাধ্যমে। যদি প্লাস থাকতো তাহলে আমরা ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বলতাম, যেহেতু এখানে মাইনাস, সো কিন্তু এটা কিন্তু আসলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। এটা আমি উপরে থিওরিতে আপনাদের বলেছি। সো এইখান থেকে আসলে মেইনলি আমরা এই মাইনাস চিহ্নটা দেখে ডিসিশন নিতে পারছি যে আমাদের এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকশন, যেটাকে আমরা এক্সি দ্বারা প্রকাশ করি এবং এই ভ্যালুটা কত আমাদের -15, তাই না? এই যে মাইনাস ভ্যালুটা, আর যেটা তো আসলে আমরা ইমাজিনারি বোঝাতে ইউজ করি, এটা তো আসলে ভ্যালু না। সো -15 হচ্ছে আমাদের মেইনলি ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের ভ্যালু। ওয়েল, এখন আমরা আরো একটা সূত্র কিন্তু জানি যে আমাদের এক্সি ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা বাই সি, ওমেগা ইন্টু সি, সরি 1/ওমেগা ইন্টু সি। সো এই যে ফর্মুলাটা, এটার মাধ্যমে কিন্তু আমরা আসলে এখান থেকে এই সি এর ভ্যালুটা কিন্তু বের করে ফেলতে পারি, রাইট? আচ্ছা, সো এখান থেকে যদি আমরা এই সি এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আসলে ব্যাপারটা আসলে কেমন হবে, যে এক্স সি এর যে ভ্যালুটা এটা আসলে -15, তাই তো? আমরা পেলাম হচ্ছে এখান থেকে। এখন আমরা জাস্ট এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি ওমেগা সি, তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি সি এর যে ভ্যালুটা এটা বের করে ফেলতে পারি 1/15 ইন্টু ওমেগা, তাই তো? সো এখন আমাদের যে ওমেগার যে ভ্যালুটা এইটা হচ্ছে লাগবে। সো আচ্ছা, ওমেগার ভ্যালুটা হচ্ছে আমরা কোশ্চেনে যাই এবং দেখা ট্রাই করি যে আমাদের ওমেগার কোনো ভ্যালু কি আসলে এখানে প্রোভাইডেড করা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই যে এই অংশটুকু, এই যে আমি জেনারেল ফরম্যাটটুকু দেখেছিলাম, এই যে টি এর যে আগে অংশটা থাকে এটা হচ্ছে ওমেগা। সো এই যে টি এর আগের যে অংশটা 100π, এটা হচ্ছে আমাদের সেই ওমেগা। সো এই ওমেগাটা আমরা জাস্ট এখান থেকে পিক করছি যে 1/15 ইন্টু 100π, এটা হচ্ছে আমাদের ওমেগার ভ্যালু। সো পায়ের ভ্যালু তো আমরা জানি সবাই 3.1416। আমরা যদি এই ক্যালকুলেশনটা করে ফেলি, তাহলে এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাব 212.2। এইটা হচ্ছে আমাদের মাইক্রোফ্যারাডে অ্যান্সার আসবে। সো ফার্স্টে আমরা একটা অ্যান্সার পাবো এখান থেকে, সেটা আসলে ফ্যারাডেতে এটা হচ্ছে 0.0000, অনেক হিউজ একটা ভ্যালু আসবে। সো এই যে ফ্যারাডের যে ইউনিটটা, এখান থেকে হচ্ছে আমরা এটাকে 10⁶ দ্বারা গুণ দিতে পারি। যখন আমরা এই গুণটা দিব, তখন হচ্ছে আমরা মেইনলি মাইক্রোফ্যারাডেতে কিন্তু শিফট হতে পারবো। সো এই কনভার্সনটুকু আপনারা করে নেবেন। সো আমরা ফাইনালি কিন্তু এখান থেকে আমাদের যে অ্যান্সারটা এটা কিন্তু পেয়ে যাচ্ছি, যে আমাদের ক্যাপাসিটরের যে ভ্যালুটা, সেই ক্যাপাসিটরের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। আমাদের উপরে কিন্তু কোশ্চেনে বলেছিল ডিটারমাইন দ্য এলিমেন্ট ভ্যালু। সো এলিমেন্টের যে ভ্যালুগুলো এগুলো কিন্তু বের করতে হবে, অর্থাৎ আমরা এখানে ইন্ডাক্টর ইউজ করেছি নাকি হচ্ছে ক্যাপাসিটর ইউজ করেছি, কোনটা ইউজ করেছি, সেই এলিমেন্টটার ভ্যালুটা অর্থাৎ ক্যাপাসিটরের ভ্যালুটা কত আসলে, কত ফ্যারাডে। সো আমরা বের করলাম 212.2 মাইক্রোফ্যারাডে। ওয়েল,
হ্যাঁ, সো কয়েকটা অংশ ছিল আমাদের এই ম্যাথটাতে, আমরা সবগুলো অংশই কভার করার ট্রাই করেছি। অ্যাপারেন্ট পাওয়ার বের করা, দেন পাওয়ার ফ্যাক্টর বের করা, দেন কোনটা আসলে আমাদের এই পাওয়ার ফ্যাক্টরটা লিডিং এ আছে না ল্যাগিং এ আছে, এটা কিন্তু আমরা দেখলাম অ্যাঙ্গেলটার মাধ্যমে, যে আমাদের ভোল্টেজের অ্যাঙ্গেলটা যদি আগে থাকতো, কারেন্টটা ল্যাগিং এ থাকতো, তাহলে আমরা ল্যাগ বলতাম। যেহেতু আমাদের এখানে কারেন্টটা লিডে আছে, সো এই ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা লিড দিচ্ছে, লিডিং এ আছে। আবার সেম ভাবে আমরা হচ্ছে এই কনসেপ্টের মাধ্যমে দেখতে পারলাম যে আমাদের যখন হচ্ছে আমরা ইম্পিডেন্সের কনসেপ্টটা ইউজ করে আমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মেটে নিলাম, তখন আমরা এখান থেকে রিয়েল পোর্শনটাকে রেজিস্টর বলছি এবং ইমাজিনারি পোর্শনটাকে আমরা রিঅ্যাক্ট্যান্স বলছি। কোন ধরনের রিঅ্যাক্ট্যান্স? যেহেতু সামনে মাইনাস আছে, সো আমরা এটাকে বলছি যে এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। দেন ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স থেকে আমরা ক্যাপাসিটরের ভ্যালু বের করে একটা ফর্মুলা জানি, এই ফর্মুলাটা সিম্পলি অ্যাপ্লাই করে এখানে ভ্যালুগুলো বসালাম এবং ওমেগাটাও কিন্তু আমরা কোশ্চেন থেকেই পেয়েছি। সো ইজিলি আমরা এখান থেকে আমাদের যে কম্পোনেন্ট সি বা ক্যাপাসিটর, এটার ভ্যালুটা কিন্তু বের করে ফেলতে পারলাম। সো এরই মাধ্যমে হচ্ছে আমাদের এই ম্যাথটা কিন্তু সলভ হয়ে গেল। ওয়েল, সো এই ছিল আপনাদের ওভারঅল আলোচনা এই দুটো কনসেপ্ট নিয়ে। সো যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।